আমাদের ছোটবেলায় আমাদের ঠাকুমারা কোলে বসিয়ে অন্ধকারে তখন খুব লোডশেডিং হতো। সেই লম্ফ জেলে কুপির আলোতে গল্প শোনাতেন। আমাদের ঠাকুমারা বলছি আমার ঠাকুমা আর দিদা। দিদা খুব অত গল্প শোনাতেন না, কিন্তু ঠাকুমা খুব গল্প শোনাতেন। এবং সেই সময়ে অনেক রূপকথার গল্প আমরা শুনেছিলাম, নতুন, নতুন রূপকথার গল্পগুলো। তারপর যখন একটু বড় হলাম, সেই সূত্রে আমি যেহেতু ছোটবেলায় ঠাকুমার কাছ থেকে রূপকথার গল্প শুনে খুব আনন্দ পেতাম। সেই একটু বড় হলাম, তখন আস্তে, আস্তে অনেক গল্প সংগ্রহ করলাম। টুনটুনি গল্প, দক্ষিণানন্দের মিত্র মজুমদার ঠাকুমার ঝুলি এটাও সংগ্রহ করলাম। তো রূপকথার একটা ভূমিকা কিন্তু সারা জীবন রয়েছেই আমাদের। তেমনই একটা গ্রন্থ পেয়েছি আজকে, সেটার নাম হচ্ছে 'রুশ উপকথা'। এটা সুপ্রিয়া ঘোষ অনুবাদ করেছেন। রুশ দেশের যে জনপ্রিয় উপকথাগুলি সেটাকে সুপ্রিয়া ঘোষ অনুবাদ করে আমাদের পরিবেশন করেছেন। অত্যন্ত সুন্দরভাবে এর পরিবেশনা রয়েছে। গ্রন্থটি অনেক পুরনো, ১৪ সালে বেরিয়েছিল। ৳১৫০ তখনকার দিনের দাম ছিল। আর এখানে সূচিপত্রে সোহাগী, যে ছেলেটি সবকিছু জানতে চাইতো, সোনালী, চুনকুমারী, জন্তুদের ভাষা, লোহার দানব। এখানে আমি একটা মুন্সিয়ানা লক্ষ্য করেছি যে চুনকুমারী তিনি যে নাম বেছে নিয়েছেন, সেই নামগুলো কিন্তু যেমন সোহাগী, সেই নামগুলো কিন্তু এর মধ্যে একটু বাঙালিয়ানা ছোঁয়া আছে, একটু সুন্দর মিষ্টি ছোঁয়া আছে এবং পড়লেই ভালো লাগে। আর অবশ্যই এখানে কিছু তার সাথে, সাথে কবিতাও রয়েছে। কবিতাগুলো অবশ্যই যে রূপকথা বা উপকথাগুলো রয়েছে, সেই উপকথার মধ্যে যে কবিতা ছিল রাশিয়ান, সেটাকে তিনি অনুবাদ করেছেন। এবং এত সুন্দর এই কবিতাগুলো অনুবাদ করেছেন যে পড়লে আপনার মনে হবে না যে উপকথার বইটা একদমই বিদেশি লেখা। বিদেশি তো নয়, মনে হবে যেন কোনো বাঙালিই লিখেছেন। কিন্তু এর ক্যারেক্টার, এর চরিত্রগুলো তারা অবশ্যই বিদেশি। সেটা আপনারা মাঝে, মাঝে বুঝতে পারবেন। এবং আপনাদের এই উপকথা গল্পটি পড়ে বেশ ভালো লাগবে। এবং সত্যি কথা বলতে কি, অবশ্যই যারা বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, যাদের টেস্ট চেঞ্জ হয়ে গেছে, তারা কেমন লাগবে বলব না। বাট এখনো কিন্তু আমার এই উপকথা, রূপকথা এ সমস্ত গল্পগুলো পড়তে ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ এগুলো আমাকে সেই ছোটবেলার সুন্দর সুখের অনুভূতিগুলোকে মনে করিয়ে দেয়। আরেকটা বিষয়, আজকালকার দিনে অবশ্য বেশি বাবা-মারা সিঙ্গেল প্যারেন্ট হিসেবে থাকে। দাদু ঠাকুমাদের তো সবাই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বাট এই পদ্ধতিটা ভালো না। আর মায়েরা তো নিজেরাই অফিসে বা কাছারিতে ব্যস্ত থাকে। তো বাবারাও ব্যস্ত থাকে। তো স্বাভাবিকভাবে আজকালকার দিনে বাচ্চাদের পক্ষে এই যে উপকথা, এই রূপকথা, এ সমস্ত গল্পগুলি শোনানোর আর লোক নেই। ঠাকুমারাও আজকালকার দিনে ফোনে বা টিভিতে ব্যস্ত। আমাদের সময় তখন টিভি অত যুগ ছিল না, প্রচলন ছিল না। তাই জন্য আমাদের ঠাকুমারা আমাদের কোলে করে বসিয়ে সুন্দরভাবে নাড়ু-মুড়ি খাইয়ে গল্প শোনাতেন। কিন্তু আজকালকার দিনে ঠাকুমারা নিজেরাই সিরিয়াল দেখতে ব্যস্ত। তারা কি আর গল্প শোনাবেন? মা-বাবা ব্যস্ত, টা কি সংসারের কাজে অথবা অফিসের কাজে। আর বাড়িতে যেটুকু সময় পায় রিলস দেখতে ব্যস্ত। তারা নিজেরাও যেহেতু ব্যস্ত, বাচ্চাদের দেখতে পায় না। বাচ্চাদেরকে ফোন দিয়ে দেয়। বাচ্চারা বলে, "যাও যত খুশি রিলস দেখো।" বাচ্চারা রিলস দেখে। তো একেই বাচ্চারা নিজেরাই তাদের যে মানসিক স্থিতি সেটাই নষ্ট করে ফেলছে। তো রূপকথা, উপকথাগুলোকে তারা গাল গল্প বলে উড়িয়ে দেয়। এটা গাল গল্প কিনা আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু এটা সত্যি যে এই রূপকথা, উপকথাগুলো আমাদের যে মনের কল্পনার যে খোরাক, সেই খোরাকটাকে ভালো বৃদ্ধি করে। আইনস্টাইন নিজেও বলেছেন যে, "কল্পনার থেকে বড় আর কিছু নেই।" তিনিও তার যে রিলেটিভিটির সূত্রগুলো, সেগুলো কল্পনার মাধ্যমে অনেক কিছু ভাবে দিয়েছেন যে, "এটা হলে কেমন হতো, ওটা হলে কেমন হতো।" তো রূপকথা, উপকথার গল্পগুলো কিন্তু আমাদের এই শিশু বয়স থেকে কল্পনার প্রতি একটা যে ভিত গড়া উচিত, সেই ভিতটা গড়ে তুলে দেয়। অবশ্যই আমরা বড় হলে যদি অন্য কোনো গল্পের বই বা বই পড়ি, সেগুলোও আমাদের কল্পনাতে সাহায্য করে, ঠিক কথা। কিন্তু রূপকথা, উপকথাগুলোকে তাই বলে একদমই ছেড়ে ফেলা যাবে না। এবং সেক্ষেত্রে আমি বলব যে, আপনারা যদি এখনো সময় আছে, এখনো যদি আপনারা নিজেদের সন্তানের বেশ মানসিক বৃদ্ধি চান, তাহলে এই রুশ উপকথা এটা সংগ্রহ করে দিতে পারেন। টুনটুনি উপকথা সংগ্রহ করে দিতে পারেন। ঠাকুমার ঝুলি গল্পটা ওটাও অত্যন্ত সুন্দর ওটা দিতে পারেন। সুপ্রিয়া দেবী, হেমন্তবালা দেবী এদেরও কিছু রূপকথা, উপকথার কাহিনী সংকলন আছে। এই ধরনেরগুলো দিতে পারেন। এগুলো হচ্ছে একদম চিরায়ত সাহিত্য, চিরায়ত সাহিত্য। মানে যেগুলো কখনো মানে কি বলবো, সময়ের সাথে, সাথে পুরনো হয় না। সেই রূপেন্দ্র কিশোরের লেখা টুনটুনি গল্প কত বছর আগেকার লেখা। তাও এখনকার যুগে যুব সমাজ বলুন বা ছোট বাচ্চারা সেগুলো পড়লে সেই সমান আনন্দ উপভোগ করতে পারবে। তাই না? তো রূপকথা, উপকথা এগুলোকে হারিয়ে যাওয়া থেকে আটকানোর জন্যে যদি আমরা আজকের দিনে পদক্ষেপ না নিই, তাহলে হতে পারে আমাদের পরবর্তীকালে এমন একটা প্রজন্ম আসছে, যারা কিন্তু আর কোনোদিন রূপকথা, উপকথার স্বাদ পাবে না। তারা একদম নির্যশ, নির্বাক একটা সমাজ, একটা সভ্যতা গড়ে তুলবে এবং স্বাভাবিকভাবে তাদের যে মেন্টালিটি হবে, তারা তাদের ছেলেমেয়েদের মধ্যে সেই মেন্টালিটি পাস অন করবে। তো এই ছিল আজকের একটা সংক্ষিপ্ত ভিডিও।